হচ্ছে চাষি ভাইদের নিজস্ব অনুষ্ঠান কিষাণ বাণী। কৃষি, মাছ চাষ, প্রাণী সম্পদ উন্নয়ন, সমবায়, ফল চাষ, কৃষি প্রযুক্তি, পশুপালন, গ্রামোন্নয়ন এ সব কিছু জানতে শুনুন কিষাণ বাণী। শ্রোতা বন্ধুদের অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি ভারত সরকারের কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রকের কৃষি সহযোগ ও কৃষক কল্যাণ দপ্তরের সহায়তায় অনুষ্ঠান কিষাণ বাণী। বন্ধুরা, আমরা যারা চাষবাস করি বা চাষবাসের সঙ্গে যুক্ত আছি, আমরা তো জানি যে অন্যান্য চাষের থেকে সবজি চাষ কিন্তু একটা লাভজনক চাষ। তো এই বর্ষার মরশুমে যারা আমরা সবজি চাষ করেছি, সেই সবজি চাষের কিভাবে আমরা সতর্কতা নেব এবং কিভাবে আমরা বেশি উৎপাদন করব এবং এই উৎপাদন করার কি উপায় রয়েছে, এই বিষয় নিয়েই কিন্তু আজকে আমরা আলোচনা করব যে বর্ষার মরশুমে সবজি চাষের সতর্কতা এবং অধিক উৎপাদনের উপায়। আর এই আলোচনার জন্য আমরা পেয়েছি মুর্শিদাবাদ জিয়াগঞ্জ ব্লকের ডেপুটি ডাইরেক্টর অফ এগ্রিকালচার পার্সোনাল সুনীত কুমার দাসকে। সুনীতবাবু, আপনাকে আকাশবাণী মুর্শিদাবাদের পক্ষ থেকে নমস্কার। নমস্কার। যে কথা বলছিলাম যে এই মরশুম, বর্ষার মরশুম, এই মরশুমে যারা ধরুন সবজি চাষ করেছেন তারা কি সতর্কতা অবলম্বন করবেন? বর্ষার মরশুমে আমরা যেটা দেখে থাকি যে আমাদের একই জমিতে প্রতি বছর বছরের পর বছর চাষ হয়। এর ফলে দেখা যাচ্ছে বিভিন্ন রোগ পোকার কারণ হয়। তারপরে হচ্ছে উন্নত হাইব্রিড জাত বা উন্নত জাতের সরবরাহ যতটা প্রয়োজন সেটা হয়তো সবসময় চাষিদের কাছে পৌঁছতে পারে না। আর একটা প্রশ্ন হচ্ছে যে পরিবহনের এবং সংরক্ষণের সমস্যা অনেক আছে, যেগুলো অসময়ে আমাদের বর্ষার সময় আমরা লাগাতে পারি, সেগুলোকে যদি প্রপার টাইমে যদি আমরা সংরক্ষণ করতে পারি এবং সেটাকে সঠিক জায়গায় সঠিক বাজারে পৌঁছে দিতে পারি, তাহলে সেক্ষেত্রে আমরা দাম পেতে পারি। আর একটা যেটা হয় মেন সমস্যা, বর্ষার সময় আমাদের প্রচুর চাষ হয়, ফুলকপি, বাঁধাকপি, ওল, লঙ্কা, পালং শাক, ধনেপাতা, পটল, করলা, উচ্ছে সমস্ত কিছু চাষ হয়। কিন্তু দেখা যাচ্ছে যে আমরা এই বর্ষার সময় যদি চাষটাকে সঠিকভাবে করতে পারি, তাহলে আমরা পুজোর আগে আগে জলদি যে ভ্যারাইটিগুলো থাকে সেগুলো আমরা মার্কেটে বিক্রি করলে পরে আমরা প্রচুর টাকা লাভবানের সুযোগ আছে। তো এই ক্ষেত্রে কি হয়, বর্ষায় আমাদের সাধারণত সবজি চাষ আমরা সমস্ত চাষিদেরকে সবসময় আমরা বলে থাকি যে উঁচু এবং মাঝারি জমিতে চাষ করার জন্য। তার কারণ হচ্ছে যে চারা তৈরি করা এবং বীজতলা তৈরি করা, এটা হচ্ছে সবজি চাষের জন্য অতি আবশ্যক। এছাড়া আর কি মানে এই মরশুমে সবজি চাষের উৎপাদন বাড়ানো সম্ভব? উৎপাদনের বাড়াতে প্রথমেই গেলে হচ্ছে আমাকে দেখতে হবে যে প্রথম হচ্ছে আমাকে উন্নত মানের হাইব্রিড অথবা সংশ্লিষ্ট বীজটা আমাকে ঠিক করতে হবে। আর হচ্ছে আমাকে যে চারাটা বীজতলাটা তৈরি করব সেই বীজতলাটা আমাদের উঁচু হবে। উঁচু এই কারণে হবে, উঁচু হলে পরে আমার বর্ষার জলটা বীজতলাকে নষ্ট করতে পারবে না। এই উঁচু ভেলি করার ফলে, উঁচু ভেলিতে যদি আমরা চারাটাকে তুলতে পারি তাহলে সেটা আমার মূল জমিতে লাগানোর পক্ষে ভালো হবে। এবং এই করতে গেলে কি করতে হয়, আমাদেরকে ছাউনি করতে হবে। বাঁশের ছাউনি করে, ছোট ছোট বাঁশের ছাউনি করে তার উপরে পলিথিন যদি আমরা ঢেকে দিই, তাহলে ওটা ডাইরেক্ট যে আমাদের বৃষ্টি, সেই বৃষ্টির জল থেকে আমাকে বাঁচাতে পারবো। চারাতলাকে বাঁচানোটাই হচ্ছে চাষিদের কাছে একটা অন্যতম অন্তরায় হয়ে দাঁড়ায়। এই চ্যালেঞ্জটা যদি চাষিরা তৈরি করে নিতে পারে, নিজেকে তৈরি করে নিতে পারে, তাহলে আমরা বীজতলায় যে চারাটা, সেই চারাটাকে যদি আমরা তৈরি করে নিতে পারি, তাহলে আমরা মূল জমিতে লাগানোর জন্য হবে এবং নষ্ট কম হবে। তো এই যে বীজতলা যখন আমরা তৈরি করব, এই বৃষ্টি ছাড়া আর কি সতর্কতা অবলম্বন করার দরকার? বৃষ্টি ছাড়া যেটা হয় যে আমরা পলিথিনের প্যাকেটে, ছোটো ছোটো পলিথিনের প্যাকেট কেটে আমরা বিভিন্ন বীজ আছে, যেমন করলা বলুন, পটল বলুন, বিভিন্ন লাল শাক বলুন, লাউ বলুন, এগুলো যদি ছোটো ছোটো পলি প্যাকেট আমরা ব্যবহার করি এবং পলি প্যাকেটের গায়ে 3-4টে ফুটো থাকলো, যে জলটা আপনার অতিরিক্ত পড়লো সেটা পলি প্যাকেটের মাধ্যমে বেরিয়ে যাবে। সেই পলি প্যাকেটের যে বীজটা তুলে তারপরে যদি আমরা মূল জমিতে লাগাতে পারি, সেটা আপনার খুব প্রয়োজনীয় পদক্ষেপ হতে পারে। এই মরশুমে আর কি সবজি চাষ করলে আমরা লাভের মুখটা একটু বেশি? বর্ষাকালীন সবজি হিসাবে আমরা যদি এই জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ এই সময় ফুলকপি, বাঁধাকপি, করলা, পুঁই শাক, লাউ,
তারপর মিষ্টি কুমড়ো, এই ধরনের চাষ যদি আমরা করতে পারি, তাহলে বাজারে কিন্তু এই যোগানগুলো যদি হয়, আমরা অতিরিক্ত লাভের মুখ দেখতে পারি। সবজি চাষের সতর্কতা হিসেবে আমরা কি কি উপায় গ্রহণ করতে পারি? বারবারই একটা কথা বলা হয় যে জমিতে আমি বীজতলা করব এবং মূল জমি যেখানে, সেখানে যাতে জলটা না জমে। এই জল না উঁচু জমির দরকার, উঁচু জমির দরকার, শুকনো বীজতলা দরকার। এবার বীজতলাতে কি হয়, অনেক সময় উই পোকার পিঁপড়ের প্রাদুর্ভাব দেখা যায়। তো সেক্ষেত্রে আমরা চাষি বন্ধুদেরকে বলবো যে ক্লোরোপাইরিফস আপনি মাটিতে মিশিয়ে দিতে পারেন, এবং যে বীজটা করব সেই বীজটা শুকনো বীজ শোধন করতে হবে। এবং শুকনো বীজ শোধন করতে গেলে কি করতে হবে, আমাদেরকে কার্বেন্ডাজিম বা ব্যাবিস্টিন জাতীয় ওষুধ কেজিতে 4 গ্রাম করে শুকনো বীজ শোধন করার পরে আমি বীজতলাটা ফেলবো। এবং যে মাটিটা রেডি করব সেই মাটিটা 10 কেজি গোবর সার, তার সঙ্গে হচ্ছে 25 গ্রাম ট্রাইকোডার্মা, 25 গ্রাম সিউডোমোনাস জাতীয় জৈব ছত্রাক যদি আমরা প্রতি বর্গমিটার বীজতলাতে ফেলি, তাহলে কিন্তু বীজতলার চারাগুলো শক্তপোক্ত হতে পারে এবং মূল জমিতে লাগানোর উপযুক্ত সুস্থ সবল চারা আমরা পাবো। সেক্ষেত্রে কি হয় যে আমাদের 1 একর করার জন্য 2.5 কাঠা বীজতলা আমাদের খুব দরকার। এবং এই বীজতলাটা রেডি করার পর 7-8 দিন আমাদের শুকনো হলো, সূর্যালোকের এতে শুকনো হলো। শুকনো হওয়ার পরে ঝুরঝুরে বীজতলা যখন রেডি হবে, তখন আমরা বীজটাকে বীজ শোধন করে ফেলবো। এটা হচ্ছে প্রাথমিক বীজতলার ক্ষেত্রে। কোন সবজির কতদিনের মোটামুটি আমরা বীজতলায় থেকে মানে চারাটা নিয়ে আমরা মূল জমিতে লাগাবো? এটা বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন, যেমন কিছু কিছু আছে ভেন্ডি আমরা ডাইরেক্ট জমিতে ফেলতে পারি, লাল শাক, পালং শাক এগুলো ডাইরেক্ট ফেলতে পারি। অনেক সময় লাউ, মিষ্টি কুমড়ো, লঙ্কা, কুমড়ো এগুলো আমরা করে নিয়ে বীজতলা থেকে আমরা করতে পারি। সেক্ষেত্রে আমাদের মোটামুটি 20 থেকে 27 দিন মতন সময় এর মধ্যে মোটামুটি রেডি হয়ে যায়। টমেটোর চারা, লঙ্কার চারা, শসা এগুলো আমরা সমস্ত কিছু করে, ফুলকপি, বাঁধাকপি এগুলো যেগুলো আমরা এগুলো হচ্ছে বাজারে তার দাম আছে, এবং সেই দামটাকে আমরা চাষিরা যদি সঠিক সময়ে বাজারে পৌঁছে দিতে পারি, তাহলে কিন্তু লাভের মুখ দেখা যায়। সেক্ষেত্রে কি হবে, বীজতলা আমার রেডি হলো, বীজতলা থেকে চারা হলো, চারা হওয়ার পরে সেই চারাটাকে আবার আমরা যদি শোধন করি ব্যাবিস্টিন বা কার্বেন্ডাজিম ওষুধকে, আমি যদি সেই চারাটাকে প্রতি লিটার জলে কার্বেন্ডাজিম 4 গ্রাম 1 ঘন্টা ভিজিয়ে রাখি, তাহলে আপনার অনেক রোগী পোকার আক্রমণ কমে যাওয়ার সম্ভাবনা আছে। তার মানে এটা একটু বুঝতে হবে যে আমরা যদি বর্ষা মরশুমে মানে সবজির চাষ করতে হয়, তাহলে প্রথম ধাপ হচ্ছে আমাকে একটু উঁচু জমি পছন্দ করতে হবে, মানে আমাদেরকে তৈরি রাখতে হবে উঁচু জমি। তার সঙ্গে বীজতলাটা হচ্ছে আসল, বীজতলাটাকে আমাকে তৈরি করতে হবে, এবং যাতে বৃষ্টিতে বীজতলাটা যাতে আমাদের নষ্ট না হয়ে যায়, তার জন্য একটা টোপর টাইপের বা ছাউনির ওপর দিয়ে আমাদেরকে এটা করতে হবে। আর যাতে করে আমাদের মানে রোগ পোকার আক্রমণ না হয়, তার জন্য কয়েকটা আপনি নাম বললেন, সেইগুলো একটু মাটির সঙ্গে মিশিয়ে বীজ শোধন, মাটি শোধন, বীজতলা শোধন এই তিনটে যদি করে রাখি, তাহলে আমরা বীজতলাটাকে চারাটা পাবো। এরপরে তো আমরা চলে যাব যে মূল জমিতে, বীজতলা থেকে আমরা চারাটা তৈরি করলাম, তৈরি করে আমরা মূল জমিতে লাগাবো। মূল জমির যখন আমরা লাগাবো, তখন জমিটা আমরা কিভাবে তৈরি করব? মূল জমি আমি বিভিন্ন ফসলের ক্ষেত্রে বিভিন্ন রকম হয়, সাধারণত ঝুরঝুরে মাটি হয়। আর মূল জমিতে যেটা হবে, চারা লাগানোর একটা নির্দিষ্ট দূরত্ব পর্যন্ত আমার একটা ভেলি থাকবে, সেই ভেলি দিয়ে বর্ষার অতিরিক্ত জলটা বেরিয়ে যাবে। এবার চারাটা সুস্থ সবল করতে গেলে আমার সেই চারাটাকে 10 থেকে 20 গ্রাম প্রতি লিটার জলে যদি আমরা ইউরিয়া স্প্রে করি, তাহলে গাছের চারার বৃদ্ধি দুর্দান্ত হয় এবং বহু ফলন পাওয়া যায়। আর একটা হচ্ছে যে ঢলে পড়া রোগ হয় সবজির ক্ষেত্রে, কি হচ্ছে এই বর্ষার স্যাঁতসেঁতে ওয়েদার, আপেক্ষিক আর্দ্রতার বেশি থাকার কারণে আমাদের ঢলে পড়া রোগটা হয়। এই ঢলে পড়া রোগটাকে আমাদের নিয়মিত পরিচর্যা করতে হবে। মাঠের পরিচর্যাটা হচ্ছে প্রথম এবং প্রধান কারণ, এবং এই ঢলে পড়া রোগের প্রকোপের জন্য আমরা আপৎকালীন ব্যবস্থা হিসাবে 4 গ্রাম কপার অক্সিক্লোরাইড প্রতি লিটার জলে আমাকে সপ্তাহে 1 বার করে স্প্রে করতে, তাহলে বিভিন্ন গাছ যে ঢলে পড়া রোগটা কমে যাবে। এছাড়া থাকে আপনার চারা শোধন, যেটা আমরা বললাম যে ট্রাইকোডার্মা ভিরিডি দিয়ে বা সিউডোমোনাস দিয়ে, এইগুলোকে যখন চারা লাগাবো, তখন ট্রাইকোডার্মা ভিরিডি 25 গ্রাম প্রতি লিটার জলে আমি যদি ওই শিকড়টাকে 1 থেকে 2 ঘন্টা যদি ভিজিয়ে রাখি, তাহলেও মূল জমিতে কিন্তু একটা শক্ত সবল চারা তৈরি হওয়ার সম্ভাবনা বাড়ে। তাতে গোড়া পচা রোগটাও আপনার কমে, যেটা আমাদের সবজির ক্ষেত্রে গোড়া পচা রোগ, ঢলে পচা রোগ এগুলো হচ্ছে প্রচুর পরিমাণে হয়। তার মানে আমরা যখন মূল জমিতে লাগাচ্ছি, তার আগে আমাকে 2 বার শোধন করতে হচ্ছে। একদম, একবার হচ্ছে আমাকে বীজটাকে শুকনো বীজ শোধন করতে হচ্ছে, তারপরে যখন চারাটা আমরা তুলে
মূল জমিতে লাগাচ্ছি তখন আর একবার তারপর আমার গাছটাকে মানে চারাটাকে আর একবার শোধন করে নিতে আমি হচ্ছে। শিকড়টাকে শোধন করছি, শিকড়টাকে। শিকড়ের মাধ্যমে আমার ওষুধটা যাচ্ছে। ওষুধটা এই যাচ্ছে। দুটো পদ্ধতি করলে পরে আমাদের প্রকোপটা কম হয়। প্রকোপ কমানো যায় না, কিন্তু আমাদের হচ্ছে বিভিন্ন সবজির ক্ষেত্রে যে অবলম্বনগুলো করা হয় এগুলো সতর্কতা হিসাবে আমাদের একটা ভ্যাকসিনের মতন কাজ করে, যে টিকাকরণ করে নিলে পরে আমাদের যে প্রকোপের যে পার্সেন্টেজ সেটা অনেক কমে যায়। এবং বীজতলা এবং চারাতলাতে যদি আমি ওষুধটার ব্যবহার কম হয় বলে চাষিদের আনুমানিক খরচটাও কম। এবং মূল জমিতে যখন চাষটাতে আমি যখন ওষুধটা লাগবে সেই ওষুধের পরিমাণটা অটোমেটিক্যালি আমাদের বেশি হয়, সেক্ষেত্রে চাষিদের খরচটাও বেড়ে যায়। চারা তো আমরা রোপণ করলাম মূল জমিতে, তারপরে একটু পরিচর্যার একটু বিষয়ে আসে, তো এই পরিচর্যাটা আমরা কিভাবে করব? পরিচর্যা আপনার মেন রোগ হচ্ছে ঢলে পড়া রোগ, গোঁড়া পচা রোগ আর ব্যাকটেরিয়া জনিত রোগ একটা আসে। যে ব্যাকটেরিয়া জনিত রোগটাকে আমরা যদি কমাতে হয় তাহলে স্টেপটোসাইক্লিন 1 গ্রাম প্রতি লিটার জলে আপনাকে স্প্রে করতে হবে। এছাড়া যেটা হয় যে আমাদের যেখানে মাচার ব্যবহার দরকার সেখানে যদি আমরা মাচা করে নিতে পারি তাহলে অন্তর্বর্তীকালীন মানে মাচা করলে পরে মাচার ফলনটা অনেকটা হয়। আগাছার আক্রমণ যদি হয় তাহলে নির্দিষ্ট শস্যভিত্তিক আগাছা সংক্রমণের বিভিন্ন ওষুধ থাকে, সেই আগাছাগুলো নিয়মিত স্প্রে করতে হবে। আর পোকামাকড়ের আক্রমণ যদি থাকে, অনেক সময় পাতা কেটে দেয়, শুঁয়াপোকা থাকে, গোড়া আপনার পাতায় ভাইরাস ঘটিত রোগ থাকে, যে ভাইরাস ঘটিত রোগটা সাদামাছি বাহক দ্বারা ঘটিত হয়, সেক্ষেত্রে অ্যাসিটামিপ্রিড বা ইমিডাক্লোরোপিড জাতীয় ওষুধ যদি 1 গ্রাম প্রতি লিটার জলে 7 দিনে স্প্রে করতে পারি তাহলে এই প্রকোপগুলো অনেকাংশে কমানো যায়। এবং যেহেতু এটা আমাদের সবজি চাষটা সাধারণত লাইন সোয়িং করা হয়, মানে লাইনে আমরা লাগাই, সেক্ষেত্রে আগাছা কন্ট্রোল করাটা আমাদের পক্ষে অনেক সহজ হয়। আর এছাড়া এই বর্ষার মরশুমে যে সবজিগুলো লাগাবো ধরুন, এগুলোতে কি ধরনের সার ব্যবহার করব? সার এগুলো সবজি চাষে খুব কম লাগে এবং সবজি চাষের এরিয়াটা তাতে সেক্ষেত্রে আমাদের প্রধান যে সার নাইট্রোজেন জাতীয় সার, ফসফেট জাতীয় সার এবং আপনার পটাশ জাতীয় সার সাধারণত ক্রপ ভিত্তিক সুপারিশ করা হয়ে থাকে, এগুলো নির্দিষ্ট মাত্রায় দিতে হবে। কিন্তু ইদানিং দেখা যাচ্ছে আমাদের যে কোনো ফুল বলুন, ফল বলুন, সবজি চাষ বলুন, এর ক্ষেত্রে অনুখাদ্যের ঘাটতি দেখা যাচ্ছে। এই অনুখাদ্যের ঘাটতিটা যদি আমরা আমাদের প্রত্যেকটা সবজিতে আমরা যদি ফসলে যদি সঠিক মতন সুপারিশ মতন প্রয়োগ করতে পারি তাহলে কিন্তু ফসলের যে চাকচিক্য বা রং বা কালার এবং কোয়ালিটি, ফেটে যাওয়া, এগুলো কিন্তু কমে যায়। এক্ষেত্রে চাষি বন্ধুদের আমি বলবো যে ফুলকপি জাতীয় সবজি জাতীয় ফসলে আপনাদের বোরন স্প্রে করতে হবে। অনুখাদ্য হিসাবে বোরন স্প্রে করতে হবে 2 গ্রাম প্রতি লিটার জলে। বোরনটা যদি আমরা ফুল আসার আগে এবং ফল ধরার সময়, ফুলের সময় বোরন স্প্রে করবেন না, কারণ ফুলের সময় বোরন স্প্রে করলে পরাগ মিলনে বাধা হতে পারে। মানে ফুল আসার আগে একবার করতে হবে এবং ফল আসার আগে করতে হবে। এক্ষেত্রে চাষি বন্ধুরা কিন্তু খুবই ভালো উপকার পেতে পারেন। সতর্কতা হিসাবে সবজির ক্ষেত্রে যেটা হয় যে বিশেষ করে রোগ এবং পোকার আক্রমণটা বেশি হয়, আগাছাটা তুলনামূলকভাবে কম দেখা যায়। আর সবজি চাষের জন্য সবসময় উঁচু জমি ব্যবহার করা উচিত। এই সতর্কতাগুলো যদি অবলম্বন করা যায় তাহলে কিন্তু আমরা বর্ষার সময় অসময়ে আমরা বাজারে অনেক ফসল। তাহলে বন্ধুরা, এতক্ষণ আমরা বর্ষার মরশুমে সবজি চাষের কি ধরনের সতর্কতা অবলম্বন করা দরকার এবং এই সতর্কতা যদি আমরা অবলম্বন করি তাহলে কিন্তু আমাদের উৎপাদনশীলতাও কিন্তু আমাদের অনেকটাই বেড়ে যাবে। এই বিষয়ে আমরা আলোচনা করলাম। এর বাইরেও যদি আপনাদের কোনো জানতে চান তাহলে কিন্তু আপনার ব্লকের যারা কৃষি আধিকারিক আছেন সেখানে গিয়ে আপনারা যোগাযোগ করতে পারেন। আর এতক্ষণ এই বিষয়ে আমরা আলোচনা করলাম, আর এই আলোচনার জন্য আমরা পেয়েছিলাম মুর্শিদাবাদ জিয়াগঞ্জ ব্লকের ডেপুটি ডাইরেক্টর অফ এগ্রিকালচার পার্সোনেল সুনীত কুমার দাসকে। সুনীতবাবু, আপনাকে আমাদের তরফ থেকে এবং কৃষক বন্ধু, শ্রোতা বন্ধু প্রত্যেকের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ। নমস্কার। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি 2015-16 সাল থেকে পাম অয়েল চাষ করছি। এই চাষ পরিবেশ বান্ধব। মালচিং পদ্ধতিতেও এই চাষ করা যায়। এই পদ্ধতির চাষ মাটির আর্দ্রতা ধরে রাখতে পারে। যদি আমরা এরই সঙ্গে তুলা অথবা অন্য কোনো মিশ্র চাষ করি তাহলে কৃষকের আয় হবে দ্বিগুণ। স্প্রিঙ্কল সেচ করলে
জলের সঠিক ব্যবহার হবে, জল কম লাগবে। পাম অয়েল চাষের জন্য সরকার গাছ সরবরাহ করবে এবং উৎপাদিত ফসলের সঠিক দাম নির্ধারণ করবে সরকার। কোম্পানিগুলি সেই দামেই কৃষকের কাছ থেকে ফসল কিনে নেবে। পরবর্তী প্রসঙ্গে যাবার আগে আসুন আমরা লোকগীতি শুনি শিল্পী বন্দনা দাস। उधन भानी भानी रे ढेकीते पर दिया, उधन भानी भानी रे ढेकीते पर दिया। ढेकी नाचे आमी नाचे हेलिया दुलिया, ढेकी नाचे आमी नाचे हेलिया दुलिया। भानी भानी रे ढेकीते पर दिया, उधन भानी भानी रे ढेकीते पर दिया। ধান বেচিয়া কইতে নারী টিয়া রঙের কিনবো শাড়িও। ধান বেচিয়া কইতে নারী টিয়া রঙের কিনবো শাড়িও। কত মজা করবো শেষে, কত মজা করবো শেষে বাড়ি বাড়ি গিয়া। ভানি ভানি রে ঢেকিতে পার দিয়া, ও ধান ভানি ভানি রে ঢেকিতে পার দিয়া। নাকের নলক চুলের ফিতা কিনবো গলার মালা, নাকের নলক চুলের ফিতা কিনবো গলার মালা। কানের পাশা লিপস্টিক তোমার, কানের পাশা লিপস্টিক তোমার, আরো হাতের বালা। ভানি ভানি রে ঢেকিতে পার দিয়া, ও ধান ভানি ভানি রে ঢেকিতে পার দিয়া। এতক্ষণ বন্দনা দাসের কণ্ঠে লোকগীতি শুনলেন। प्रधानमंत्री किसान मान धन योजना। मिलेगा पेंशन का सहारा, कृषक ना होगा बेसहारा। जुड़ेगा खुशियों से नाता, कटेगा सुख से बुढ़ापा। सुरक्षित होगा अन्नदाता, सुरक्षित होगा अन्नदाता। प्रधानमंत्री किसान मान धन योजना से लघु सीमांत किसानों का भविष्य होगा सुरक्षित और 60 वर्ष की आयु से 3,000 रूपए मासिक पेंशन होगी सुनिश्चित। 55 रूपए से 200 रूपए की मासिक किश्त देकर प्रवेश कर सकते हैं। 18 से 40 वर्ष तक के किसान इस अंशदायक योजना में सरकार देगी बराबर का योगदान। सभी किसान भाई बहन इस योजना के लाभ के लिए जन सेवा केंद्र में जाएं और अपना निःशुल्क नामांकन कराएं। प्रधानमंत्री किसान मान धन योजना, अन्नदाता के परिश्रम को संबल, पेंशन से सुरक्षित उनका कर। कृषि एवं किसान कल्याण मंत्रालय, भारत सरकार द्वारा जनहित में जारी। এখন শুনবেন স্টুডিওর বাইরে থেকে রেকর্ড করে আনা অনুষ্ঠান। বন্ধুরা, আজ আমরা এসে উপস্থিত হয়েছে ডোমকল ব্লকের ভগীরথপুর গ্রামে। আর এই গ্রামে এসেই আমরা পেয়েছি এই গ্রামেরই একজন মাছ চাষিকে। তার মাছ চাষের অভিজ্ঞতার কথা আমরা এখন শুনবো। তো তার আগে আমরা একটু পরিচয় করে নিই। আপনার নাম? অতনু হালদার। অতনু হালদার। তো আপনি তো মাছ চাষের সঙ্গে যুক্ত? হ্যাঁ, মাছ চাষের সাথে যুক্ত। কত বছর ধরে মাছ চাষ করছেন? এটা বছর 5 থেকে। 5 বছর থেকে। তো এই মাছ চাষ করেই আপনার সংসার চলে? জীবিকা চলে যাচ্ছে। চলে যাচ্ছে। কে কে আছে পরিবারে? পরিবারে বাবা আছে প্যারালাইসিসের রোগী, হ্যাঁ। দিয়ে এক ছেলে 2 মেয়ে, একটা 9-এ পড়ছে। পরিবারে কজন মোট? আমার টোটাল 6 জন। 6 জন। মানে আপনার এই মাছ চাষের ওপরেই কি সংসার চলে? এটাই সংসার চলে, এটাই এরপরেই নির্ভর করে। এর ওপরেই নির্ভর করে আপনার 6 জনের। তো নিজের জলা কতটা আছে? আমার নিজস্ব জলা বলতে নাই কিছু। জলা বলতে কিচ্ছু নেই? কিচ্ছু নেই। তাহলে কি ভাগে করেন নাকি? আমরা ওই বলতে গেলে আপনার লিজ নিয়ে নেই। কেউ যদি বলে যে 2 বছর বাকি, 3 বছরে দিচ্ছি, কে 1 বছরে দিচ্ছি,
সেগুলো নিয়ে আমরা চারাপোনা ছেড়ে ওটাকে বড় করে। কতটা জলা লিজ নিয়েছেন? এটাতে 9 বিঘের মতো আছে এই টাইম। 9 বিঘে মানে টোটাল? আমি বলছি টোটাল কতটা? 9 বিঘের মতো আছে টোটাল 9 বিঘে মতন। তো মোটামুটি কত করে দিতে হয় বছরে তাদেরকে, বা কিভাবে কি ভাগ দিতে হয়? দেখা যাচ্ছে 3 বিঘে জলা করে 20,000 টাকা একটা বাৎসরিক দিতে হয়। বছরে 20,000 টাকা? 20,000 টাকা দিতে হয়। মানে ওটা কি 1 বিঘেতে বলছেন? না 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 না, দেখা যাচ্ছে একটা 3 বিঘে জলা, 3 বিঘে জলা, 3 জলা আছে, 1 বিঘে 1 বছরে আপনার 20,000 টাকা দিতে হয়। তো মাছ চাষ যে করেন, তো মাছ চাষের মানে কি করেন? ডিম পোনা ছাড়েন না চারাপোনা ছাড়ি? চারাপোনা ছাড়েন। চারাপোনা ছেড়ে মাছটাকে বড় করে খাবার দিয়ে বড় করে বিক্রি করেন। তো মোটামুটি কোন সময়টায় ফেলেন আপনার চারাপোনাটা? এই তো আপনার আষাঢ় মাস, যেটা এই বর্ষার টাইমটা আসছে, এই সময়টা ফেলে। আর ফাল্গুন মাসে যে সময় জলটা কমে যায়, সেই সময় আমরা ওটাকে চুন দিয়ে পাকান করে নিই, জলটাকে কীটাণুগুলোকে মেরে দিই, দিয়ে আপনার সংস্কার করে নেন পুকুরটাকে আগে, পুরো শুদ্ধ পরিষ্কার করে শুদ্ধ করে সংস্কার করে নেন। কেন করতে হয় জানেন সংস্কার? ওটা করতে এই জন্য হয়, অনেক কীটনাশক থাকে যে চারাপোনাগুলো ছাড়বো, সেগুলো নষ্ট হয়ে যেতে পারে, অনেক পোকামাকড় থাকে, সেগুলো নষ্ট করে দিতে পারে। হ্যাঁ, এই জন্য ওইভাবে ভালোভাবে পরিষ্কার করে করলে, ছাড়লে জিনিসগুলো মাছগুলো ভালো বাড়ে বা ভালো হয়। কীভাবে সংস্কারটা করেন? আমরা ধরেন আগে আপনার জলটা পুরো ছেঁকে তুলে দিই, তারপরে ওকে আপনার চুন মারি আমরা। জলটা পুরোপুরি মেরে পুরো পুকুরে জলটা তুলে নিয়ে হালকা, যখন কাদা বা হালকা জল যেটা থাকে, সে সময় আমরা আপনার পটাশ দিই, দিয়ে তারপরে আপনার চুন দিয়ে দিই, দিয়ে কাদাটাকে পাকানো করে নিই। তাহলে কী হয়, যে কীটাণু যে সব পোকামাকড়গুলো থাকে বা কোনো জীবাণু থাকে, নষ্ট হয়ে যায়। তারপরে আপনারা শ্যালো মেশিনে জলটা লোড করে নিই, মিনিমাম দেখা যাচ্ছে 1 বুক হাইটে, 4 ফুট হাইটে জলটা করে নিলাম। তারপরে আমরা চারাপোনা ছাড়ি, মোটামুটি 4 ফুট হাইট তো ছেড়ে দেন। তো তারপরে কি অল্প কি মাছ ছেড়ে দেখতে হয় জলটা পরিষ্কার হয়েছে কি? ওটা জলটা দেখলেই কালার, যেটা আপনার পরাটাস থাকে, যেটা পরে ছত্রাকার নিয়ে নেয় উপরে, একটা লাল ভাবটা চলে আসে জলের, যে শীতল ভাবটা আসে, তখনই বোঝা যায় যে জল মোটামুটি ঠিক হয়ে গেছে। তার মানে বছরে কি 2বার মাছ ফেলেন নাকি? আমরা বছরে 2বার মাছ ফেলি। একবার একটা বড়টা তুলে নিয়ে, যেগুলো 3 বছরের লিজ করা থাকে, দেখা যাচ্ছে গেল বছর যদি 3 বছর থাকে, সে পুরাতন মাছটা তুলে নেবো, নতুন মাছ ছেড়ে দেবো। 3 বছর যেটা লং জিভিটি, তার যেটা আপনার বৎসরিক করা থাকে, সেটাতে 1 বছরই বড় করে তুলে নিই। আচ্ছা, এই আষাঢ় মাসে ফেলে কবে তুলবেন আমার মাছ? এটা আষাঢ় মাসে যদি ফেলি, এটা মিনিমাম আপনার 7 মাস 8 মাসের পর থেকে ধরতে শুরু করবো। মাসে এটাকে চারাপোনাটাকে টান দিতে হয় জল দিয়ে, মাসে 2 বার। তো এই যে মানে মাছ চাষ যে করেন, সেটা কি মানে মিশ্র মাছ চাষ করেন না শুধু রুই কাতলাই ফেলেন? না, আমরা রুই কাতলা বলতে গেলে আপনার যে চারাপোনা, এগুলো ইউজ করি। এগুলো আর কি মাছ ফেলেন বলতে গেলে, আমি তো এই অবধি যেগুলো ছাড়ি, ধরেন যেমন আমরা ধরেন রুই মাছ ছাড়ি, বাটা পোনা ছাড়ি, তারপরে আপনার গ্লাস কাপ, সিলভার কাপ, কাতলা। হ্যাঁ, কাতলা ছাড়। এগুলো কি একটা পার্সেন্টেজে ফেলেন, যে কোন স্তরে কোন মাছ থাকে? কেজি হিসাবে হয়, কেজি হিসাবে ফেলেন। মানে মোটামুটি বিঘেতে কত ফেলেন? বিঘেতে আমরা এটা আপনার খুব জোর হলে সব কিছু মিলে খুব জোর 20 থেকে 25 কেজি মাছ ছাড়ি। 20 থেকে 25 কেজি। তো এটা বেশি হয়ে যাচ্ছে না মনে হচ্ছে? এটা বেশি হয়ে যেতে বলতে জলাকারটা ধরুন আপনাদের বলে যে 1 বিঘে, কিন্তু সেই জিনিসটা তো 1 বিঘে থাকে না, ওটা তো বড় থাকে নাকি? ওটা বড়ই থাকে। আচ্ছা, এই জলটাকে যখন স্টকটা করে নিই, নালে মিনিমাম আপনার বিঘা প্রতি আমরা 15 কেজিটা আমাদের অনেস্ট আমরা মাপ রাখি 15 কেজি। কিন্তু সেই যে কোনো জলাঘাটটা যেটা বড় ভাব দেখি, সেটাতে একটু বেশি হয়, একটু তখন বেশি ফেলে দেন। অল্প ফেললে মাছটা বেশি তা বড় হয়, আর আপনার মাছটা যদি বেশি ফেলা হয়, সেই মাছটা বেশি বাড়ে কম। এই জন্যই বলছি, আপনি হয়তো বেশি ফেললেন, কিন্তু মাছের তো বাড়ন্ত তো তখন একটু বেশি হয়ে গেলে তো মাছের বাড়ন্ত জলের উপর নির্ভর করে কমে যাবে। আচ্ছা, খাবার হিসাবে কী দেন? খাবার হিসাবে আমরা খোল দিই। আমরা খাবার হিসাবে আপনার খোলের সাথে ভাত দিই আর এঁটেল মাটি দিই, মিক্সচার করে দিই খাবার। সেটা কীভাবে দেন? ছড়িয়ে দেন না? না, আমরা ভাতটাকে তৈরি করে নিই, মাটিটাকে পচান করে নিই, আর গোবর সার, যদি গোবর যদি সারটা পাই তো সেটা দিই, এতে মাছটা বাড়ে বেশি। এটা কীভাবে আমরা মানে খাবারের সাথে খোলটাকে খোলের সাথে এঁটেল মাটির সাথে মিক্সচার করে দিই। আমরা মিক্সচার করে আপনি কি জলে ছিটিয়ে ফেলেন না বস্তায় করে? না, আমাদেরকে ছিটিয়ে ফেলে দিতে হয়। ছিটিয়ে ফেলে দেন। তো এই ছিটিয়ে ফেলে কি মাছ খাওয়াতে অসুবিধা হবে না? ওই পাকের যতক্ষণ পড়ে যাবে বা? না 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 না,
এটা সাইডে যদি দিয়ে দেওয়া হয় তো আপনার মাছ অটোমেটিক খেতে থাকে। মাছ অটোমেটিক খেতে থাকে। তো পরিচর্যা কিভাবে কিছু করেন, কিভাবে পরিচর্যা করেন মাছের? মাছের পরিচর্যা বলতে গেলে আমরা দেখা যাচ্ছে 3 মাস পর জাল ফেলি, ঠিক আছে? জাল ফেলার পর আমরা টান দিয়ে দেখি যে মাছটার চারটা কীরকম আছে। কিছু মাছ ধরে আগে জালে তুলে নিয়ে দেখতে হয় আমাদেরকে যে মাছের ভিতরে চার বলতে গেলে খাবারটা কীরকম আছে। যদি দেখি যে মাছটা লম্বাটা ভাব আছে বা পেটটা গোল হয়েছে তাহলে জানবো যে চার আছে, খাবারের অভাব নেই। আর যদি লম্বাটা ভাব থাকে তাহলে জানবো যে মাছটা বাড়েনি, খাবার কম আছে। তো তখন কি করেন? তখন কি আবার সেভাবে জালে টান দিতে হয় আমাদেরকে আর খাবারটা দিতে হয়। যদি আমরা মাছটা 3 মাস পর থেকে যদি মাসে একবার করে জলে টান দেওয়া যায় সেই মাছটা আপনার চার কম হবে, মাছটা বাড়বে বেশি এবং সলেট হয়। তো মোটামুটি মাছ যখন আপনি তুলে বাজারজাত করেন তখন মানে ওই 7 মাস পরে বা 6 মাস পরে যখন করেন তখন কত করে হয় এক একটা মাছ? 7 মাস পর কোনো কাতলাগুলো 600-700, আবার যদি খাবার খুব একটা ভালো যদি যত্ন নেওয়া যায় তো আপনার কেজির পরে চলে যায়। কেজির ওপরেও কেজির পরে চলে যায়। আর বাটা মাছের সাইজ ধরেন খুব জোরে 70 গ্রাম 75 গ্রাম, যতই ছোট আপনি যেভাবেই করেন ওই 70-75 মোটামুটি এটা গড় অ্যাভারেজটা থাকে। যদি পুরাতন করা যায়, যদি 1 বছর পুরাতন করা যায় তো সেই বাটাটা 100 গ্রাম 150 গ্রাম 200 গ্রাম পুরাতন করলে তাছাড়া বাড়ে না। তো এটা দেখেছেন যে আপনার ওই একটা টার্মে যে যখন মাছটা ফেলে যখন বাজারজাত করছেন এই বিভিন্ন যে খরচ খরচা বাদ দিয়ে মোটামুটি কত লাভ? খরচ খরচা যদি 3টে থাকে তো আপনাদের বছরে মোটামুটি 60,000 টাকার মতো ইনকাম দেয়। 60,000? হ্যাঁ, 60,000 টাকা মানে খরচা বাদ দিয়ে বলছেন? হ্যাঁ, 60,000 টাকা। হ্যাঁ, যদি দেখা যায় 3টে ছেড়ে 20,000 টাকা আসে বছর। মোটামুটি খরচ কীরকম হয়? খরচ বলতে গেলে আপনার চারা পোনা যে সময় আমরা কিনি কোনো সময় তো টাইম এটা বাজার মার্কেট এটা কোনো ঠিক থাকে না। যে মালটা দেখা যাচ্ছে এখন 100 টাকা পাওয়া যাচ্ছে, কিছু সময় 150 টাকাও কিনতে হতে পারে। মানে ডিমান্ড হচ্ছে বাজারের পরে। আমরা তো সরকারি তরফ থেকে কিছু পাই না, আমাদেরকে বাজার থেকে মার্কেট থেকে কিনে হ্যাচারি থেকে কিনে ছাড়তে হয়। সবচেয়ে আমরা বর্ষার টাইমে দেখেছি চারাপোনা যদি নদী থেকে পাই আমরা তো সেই মাছটা সবচেয়ে বাড়তি বেশি। মানে নদীর কি চারাপোনা? হ্যাঁ, ওটা হয় আপনার। সেটা হবে কি আষাঢ় মাসে আষাঢ় মাস শেষ হয়ে যাবে ওই মুহূর্তে চারাপোনাটা হয়, ওই পোনাটা লেগে ছাড়লে আমাদের প্রফিটটা থাকে। বেশ, আপনার মাছ চাষ সম্পর্কে আমরা অনেক কথাই শুনলাম। এর জন্য আমাদের তরফ থেকে এবং আমাদের যারা শ্রোতা বন্ধু যারা কৃষক বন্ধু রয়েছেন তাদের তরফ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ। নমস্কার। এতক্ষণ শুনলেন স্টুডিওর বাইরে থেকে রেকর্ড করে আনা অনুষ্ঠান।